নমস্কার, পোস্ট সাইডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। শহরে ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ড, আর এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে খিদিরপুর বাজারে প্রায় 1300 দোকান। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই সর্বস্ব, মাথায় হাত সেখানকার ব্যবসায়ীদের। কিন্তু কেন বারবার এই শহর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? এই গত এপ্রিল মাসেই আমরা জানি মেচুয়ার ফলপট্টিতে একটি হোটেলে কিভাবে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছিল। 14 জন মানুষের প্রাণ চলে গিয়েছিল। শুধু তাই নয়, অন্তত শহরে প্রত্যেক বছরেই বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখি। এখানেও একই ঘটনা। অগ্নিকাণ্ড ঘটার প্রায় 2 ঘন্টা পর দমকল দপ্তরের লোকজন এসে পৌঁছায়, কিন্তু তৎক্ষণাৎ যেভাবে এই অগ্নিকাণ্ড সামলানোর জন্য যে তৎপরতা দরকার সেটাও কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি অধরা। জলের ব্যবস্থা নেই, জল কিভাবে তুলবে রিজার্ভার থেকে তারও ব্যবস্থা নেই। অর্থাৎ এই আধুনিক দমকল দপ্তর হতে গেলে যে যন্ত্রপাতি দরকার, যা সরঞ্জাম দরকার, সেটা কি এখনও আছে আমাদের এই দমকল দপ্তরে? একদম ট্রেইনড অভিজ্ঞ দমকল কর্মীরা এখনও কি আছে? যেটুকু আমরা শুনতে পাই, এখনও দমকল দপ্তরের এখনও অনেক শূন্যপদ রয়েছেন, যেখানে এখনও সেই শূন্যপদ পূরণ করা সম্ভব হয়নি। অর্থাৎ প্রপার ট্রেনিং করে আসা অভিজ্ঞ দমকল কর্মীদের এই মুহূর্তে একটা শূন্যতা কিন্তু এই মুহূর্তে রয়েছে দমকল দপ্তরে। তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে যে দমকল দপ্তরেও কম্প্রোমাইজ চলছে। অর্থাৎ প্রপার অভিজ্ঞ দমকল কর্মীদের নিয়োগের ব্যাপারে সরকারের এখনও অনীহা আছে। না হলে কেন সর্বশান্ত হওয়া ব্যবসায়ীরা আঙুল তুলছেন দমকল দপ্তরের দিকে? এবং আজকের এই অগ্নিকাণ্ডের পর যেমন খিদিরপুর বাজারের যারা সর্বস্ব হারিয়েছেন ব্যবসায়ীরা, তারা যেমন দমকলের দিকে আগুন তুলছেন, পাশাপাশি রাজনৈতিক রঙও ইতিমধ্যে লেগে গিয়েছে। বিরোধী দল তো খুব স্পষ্টভাবেই বলছে পরিকল্পনা করে চক্রান্ত করে এখানে আগুন লাগানো হয়েছে, এখানে পরবর্তীকালে এই জমি কাউকে পাইয়ে দেওয়া হবে, সেখানেও কোনো নির্মাণ হয়তো হবে। সত্যি কি তাই? অর্থাৎ আমাদের এই বাংলায় বা আমাদের এই কলকাতা শহরে কোনো ঘটনা ঘটলে তাতে রাজনৈতিক রং লাগবে না, সেটা সত্যি খুব আশ্চর্যের বিষয়। আর এখানেও তাই হয়েছে। যদিও ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ টাকা দিয়েছেন, যাদের সব পুড়ে গিয়েছে, যাদের অল্প পুড়েছে তাদেরকে 50,000 টাকা দিয়েছেন। কিন্তু তাতেও কি তারা আশ্বস্ত হচ্ছেন যারা সর্বস্ব হারিয়েছেন? অনেক ব্যবসায়ীরা তো বলছেন আমরা ভিক্ষা চাই না, আমাদের দোকান আমরা আবার পুরো চাই। নতুন করে হয়তো দোকান তৈরি করে দেওয়া হবে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু কবে শহরের এই অগ্নিকাণ্ডের ঘটনা থামবে? কিভাবে আমাদের দমকল দপ্তর কলকাতার আরও আধুনিক হবে, যাতে দ্রুত এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সব কিছু অ্যারেস্ট করা যাবে? আজকে আমরা চেষ্টা করব সেই আলোচনা করার, বিশ্লেষণ করার। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অতিথিরা। আমি আলাপ করে দেবো। আমার সঙ্গে আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে সিপিআইএম মুখপাত্র রিতেশ বসাক। রিতেশদা, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি। জ্যোতি, আপনাকেও স্বাগত। কিন্তু যে প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, দমকল দপ্তরের ব্যর্থতা। যদি পরিসংখ্যান আমরা ঘাঁটি, আমরা দেখব এরকম অগ্নিকাণ্ডের ঘটনা পর 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 হয়ে চলেছে। তারপরে হয়তো কিছুদিনের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়, কিছু সিদ্ধান্ত হয়, কিন্তু আলটিমেটলি তা কখনোই কার্যকর কাজ হয় না। এবং তার সঙ্গে কলকাতা পুরসভার দিকেও তো আঙুল উঠছে যে শহরের বেআইনি নির্মাণ, বেআইনি গজিয়ে ওঠা বাজার কি করে তারা নিয়ন্ত্রণে আনবেন, সেটারও কোনো ব্যবস্থা নেই। ভোট তো ভোটের মতন হয়, কাউন্সিলররা, জনপ্রতিনিধিরা আসেন, কিন্তু তারা কি আদৌ জনতার জন্য কোনো কাজ করেন? সেটাই সবথেকে বড় প্রশ্ন। আমি প্রথম প্রশ্ন রাখবো রিতেশদার কাছে, প্রথম প্রশ্ন রাখবো রাজুদার কাছে। রাজুদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছেন, ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার কথা বলেছেন, ক্ষতিপূরণ দেবেন, সব মানছি। কিন্তু যদি আসল গোড়ায় গলদ থাকে, অর্থাৎ আমাদের দমকল দপ্তর যদি এত পিছিয়ে থাকে,
সরঞ্জামের তরফ থেকে, অভিজ্ঞ দমকল কর্মীর তরফ থেকে, এবং আমাদের কলকাতা পুরসভা যদি এখনও এই ধরনের সিস্টেম, যেখানে গজিয়ে ওঠা এই পুরসভার বাজার বলুন না বেআইনি নির্মাণ বলুন, সেগুলোর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তো এই ধরনের আগুন লাগবেই। আগুন লাগার ঘটনা তো আজকে আর কমন সচরাচর ঘটনা তা নয়, বারবার আমাদের চোখে দেখিয়ে দিচ্ছে। এবং কেন আগুন লাগছে তার তদন্ত আমরা কিন্তু দেখতে পাই না, তদন্ত থেকে কিছু বেরিয়ে আসে না, সব শুরুতে হয় তারপরে ধামাচাপা পড়ে যায়। কিন্তু ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়ে এই সমস্ত কিন্তু ধামাচাপা দেওয়া সম্ভব নয়। ফলে ফের ঘুরে ফিরে সেই রাজ্য সরকার বলুন, কলকাতা পুরসভা বলুন, দমকল দপ্তর বলুন, বিরোধীদের প্রশ্নের তীর কিন্তু তাদের দিকেই ওঠে। রাজুবাবু, যে কোটা আগুন লাগছে প্রত্যেকটা বিল্ডিং যদি দেখা যায়, সেই বিল্ডিংগুলো কোনোটাই তৃণমূল কংগ্রেসের আমলে গড়ে ওঠা নয়। সব বিল্ডিংগুলোই 50 বছর, 60 বছর, 40 বছর পুরনো। দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে তারা সেখানে দোকান চালিয়ে আসছে এবং একটার পর একটা দোকান সেখানে বেড়ে যাচ্ছে। হতে পারে তারা একটা দোকানকে দুটো দোকান করছে, ভাইদের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে, হতেই পারে। এবার হচ্ছে যে এই দায়টা পৌরসভার কখনো আসে না যদি আগুন লাগার। যারা সেই মার্কেটের যারা ব্যবসায়ী, যাদের দোকানদার যারা, তারা তাদের নিজস্ব ঠিকমতোভাবে ঠিক দেখাশোনা করছে না, বা তাদের নিজে অসুরক্ষিতর জন্য তারা হয়তো কোনো জায়গায় শর্ট সার্কিট হচ্ছে বা কোনো ভুল কিছু কোনো জিনিস রাখছে, সেই জায়গায় ঘটে যাচ্ছে। কোথাও ধূপকাঠি থেকে নজরদারিটা কোথায় বলুন না, নজরদারিটা কাদের রাখার দায়িত্ব? পৌরসভা নজরদারিটা রাখবে না? যারা ওখানে ব্যবসায়ী, যারা প্রতিষ্ঠান যারা করছে তারা নজরদারি রাখবে। যে দোকান যারা চালাচ্ছে, পাশের দোকান, তারা নজর রাখবে। পৌরসভা যেটা দায়িত্ব সেটা পৌরসভা করে। প্রত্যেকটা দোকানের ভিতরে ঢুকে পৌরসভার পক্ষে সম্ভব নয় যে কার মিটার ঠিক আছে, কার মিটার ভুল আছে, কোন জায়গায় আগুন লাগতে পারে, কোন জায়গায় তার খুলে গেছে, কোন জায়গায় তার লাগবে। অর্থাৎ সম্পূর্ণ দায়টা যারা ওখানকার ব্যবসায়ী তাদের। বেআইনি দোকান আছে অনেক, বেআইনি দোকান বহু বছর ধরে আছে, আজকে নতুন অনেক দোকান বেআইনি। যদি দোকানগুলো গজালো, যদি দোকান থাকেও সেই দোকানটা আপনি খোঁজ নিয়ে দেখুন যে কত বছর পুরনো। সেই দোকানটা বহু বছর ধরে রয়েছে, তার বেআইনি দোকান একটা দোকান থেকে দুটো দোকান হচ্ছে, তিনটে দোকান হচ্ছে। পৌরসভার এখানে কোনো গল্পই নেই। পুরসভাকে শুধুমাত্র টেনে রাজ্য সরকারকে বদনাম করার জন্য পুরসভার নামটা আপনারা ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। পুরসভা এখানে কি করবে? সেখানে যাদের দোকানদার তারা যদি ঠিক থাকে, তারা যদি নিজের জিনিস গুছিয়ে না রাখে, তারা যদি সেখানে গিয়ে কাগজের সামনে ধূপকাঠি জ্বালিয়ে রাখে, তারা যদি শর্ট সার্কিট করে। আপনি স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ করছেন, কিন্তু দেখুন তাই ব্যবসায়ীরা কি বলেছেন আজকে। আমরা যদি আমাদের ব্যবসায়ীরা বা কি বলবে, ব্যবসায়ীদের আগুনটা তো পৌরসভা লাগায়নি। কলকাতা যারা আজকে সর্বশান্ত হয়েছেন, ললিহান শিখায়, তাদের সমস্ত পুরে ছাই রাখ হয়ে গেছে, তাদের মাথায় হাত। এর জন্য দায়ী কারা? এই যে আগুন লেগেছে দায়ী তো তারাই। শুনুন তারা কি বলছে, একবার শুনুন রাজুবাবু, শুনুন। কটা নাগাদ হয়েছে, লেগেছে? কটা নাগাদ আগুন লেগেছে? আগুন লেগে একটা না, আগুন লেগেছে তিনটার পরে দমকল এসছে। জল নেই, একটা দমকল জল আছে, 10 মিনিট জল চললো, জল শেষ। এ তো মনে কেউ সাজেস্ট করে আগুন লাগিয়েছে। দমকল আসছে না, কিছু আসছে না, এমনি আগুন লেগেছে। একটা আগে আগুন লেগে তিনটার পর দমকল এসছে, দমকলের জল নেই, 4টে দমকল, 3টে দমকলের জল নেই। এসব তো সাজেস্ট সব হয়েছে। দমকলের বিরুদ্ধে অভিযোগ না, এখানে উনি যেটা বলছেন 3টের সময়, এরকম স্থানীয় থেকে খবর নিলে জানতে পারবেন যে ওখানে 1:45 নাগাদ ওখানকার দমকল পৌঁছেছে, অর্থাৎ 40 মিনিটের মাথায় দমকল পৌঁছেছে। আর একটা হচ্ছে যে আগুন যদি লেগেছে সেই দায়টা কখনো পৌরসভার নয় বা গভর্নমেন্টের নয়, এটা যারা দোকানদার তাদের। এখানে তো রাজ্য সরকার উল্টে তাদেরকে সহযোগিতার কথা বলছে যে তোমাদের যাদের পুরো দোকান পুড়ে গেছে তাদের আমি 1 লক্ষ টাকা দেবো, যাদের অল্প পুড়েছে তাদের 50,000 টাকা দেবো। এখানে রাজ্য সরকার পাশে দাঁড়াচ্ছে সমবেতী হিসাবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই স্বার্থে তাদেরকে টেম্পোরারি একটা মার্কেট করে দেওয়া হচ্ছে, যে সেখানে তোমরা আপাতত ব্যবসা করো যতদিন পর্যন্ত তোমার দোকানটা না কমপ্লিট হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার তো সহানুভূতিশীলভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং তাদের সাথে রয়েছে। এখানে রাজ্য সরকারের দোষটা কোথায়, বা পৌরসভাকে এখানে টানের মানে কি? আর দমকলের যথাযথভাবে সেখানে রয়েছে, এমন জায়গায় রয়েছে সেখানে তো ইঞ্জিন, ওই বড় গাড়ি সেখানে ঢুকে নেই বা ঢোকার জায়গা নেই, পাশে দূরে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে পাইপের একটা সমস্যা হয়েছে। দমকল দপ্তরের বলছে জল এনাফ জল নেই, জল যে তুলবে গঙ্গা থেকে তারও কোনো সিস্টেম নেই।
ফলে তো খুব অটোমেটিক এবার ভাবে এই এবার আগুন তো হচ্ছে বাড়বেই না, এবার হচ্ছে যে ঘন্টা ধরে আগুন জ্বলছে, টেকনিক্যাল ব্যাপার ফায়ার রয়েছে। টেকনিক্যাল ব্যাপার যদি দমকলের কোনো লোককে এখানে বসাতেন, কোনো রিটায়ারমেন্ট, তিনি ভালো বলতে পারতেন। জল যদি সেখান থেকে ডিস্টেন্সে দূরে থাকে তাহলে জলটা নেবে কোথা থেকে, জল আনার সময় লাগবে, পাইপ লাগবে, সেরকম একটা বড় এর সমস্যা, প্র্যাকটিক্যাল সমস্যা রয়েছে। আর দমকলের জল, সে যা জল থাকে সেই জল ফুরিয়ে গেলে আবার জল আনতে হবে। তো এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো টেকনিক্যাল কোনো একটা ম্যাটার, যেটাকে কেন্দ্র করে এটাকে সমগ্র দমকল ডিপার্টমেন্টের আপনারা গাফিলতি দেখছেন, এগুলো ঠিক নয়। আচ্ছা, কলকাতা শহরে যখন আগুন লাগে না, তখন আমরা সব খুব বলি যে আমাদের দমকল দপ্তর খুব দ্রুততার সঙ্গে সমস্ত কিছু সমস্যার সমাধান করলো, কিন্তু আলটিমেটলি যত আমরা ভেতরে ঢুকি তখন আমরা জানতে পারি যে কোথায় কোথায় আসল ব্যর্থতা। রাজুবাবু, আসবো আপনার কাছে, তবে তার আগে আমি একটু শোনাবো যে বিরোধী দলের তরফ থেকে যে বক্তব্য আমাদের কাছে আসছে। স্থানীয় নেতা, বিজেপি নেতা রাকেশ সিং, তিনিও কিছু বক্তব্য রেখেছেন, অগ্নিমিত্রা পাল কিছু বক্তব্য রেখেছেন, কি বলছেন একবার শুনুন। যে মানুষ যেটা বলছে এটা ষড়যন্ত্র না, এটা সরকার স্পন্সর আগুন লাগানো হয়েছে। এটা সরকার, ববি হাকিম আর কর্পোরেশন প্রশাসন মিলে এই আগুনটা লাগানো হয়েছে। এই মার্কেট পাশেই আমার বাড়ি, এটা যেখানে আপনি বসে আছেন 10 হাত পরে আমার বাড়ি। এটা পুরো প্রি প্ল্যান এটা করা হয়েছে, প্রি প্ল্যান। এর আগে আমার কোনো শব্দ নেই। 1300 পরিবারকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে এটাকে প্রাইভেট বিক্রি করার জন্য। চক্রান্ত কি মনে হচ্ছে না? চক্রান্ত আছে, এটা চক্রান্ত আছে। ঘটনাটা 12-12:30টার সময় আগুন লেগেছে, তারপরে এখন অবধি আগুন জ্বলছে। তার মানে আমরা কি বুঝবো? 1300 দোকান। ফায়ার ব্রিগেড অনেক দেরিতে তারা পৌঁছেছে। ফায়ার ব্রিগেডের কাছে কর্মী নেই। যে কর্মীরা রয়েছে, ফায়ার ব্রিগেড এরকম একটি ডিপার্টমেন্ট, আমি সুদীপ বাবু, যে সুজিত বোস যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ফায়ার ব্রিগেড সিস্টেমের, সেই মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, এরকম একটি সিরিয়াস মিনিস্ট্রিতে আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন। আগে যেখানে পার্মানেন্ট কর্মী হতো, 6 মাসের ট্রেনিং হতো। একটা বাড়িতে আগুন লাগলে কিভাবে নেভাতে হয়, শুধু মানুষকে বাঁচানো নয়, তার নিজেরও জীবনটা আছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে কর্মী নেই এবং কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে 1 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। শুনছেন এই অভিযোগ? আমি উত্তর নেব, তার আগে আমাদের বিজেপি প্রতিনিধি জ্যোতির কাছে যাবো। জ্যোতি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, দেখুন, এখানে বিষয়টা হচ্ছে, যিনি বলছেন রাকেশ সিং, তিনি ষড়যন্ত্রের কথা বলবেন, কারণ ষড়যন্ত্রের সাথে তিনি খুব ভালো পরিচিত লোক, সারা বাংলার মানুষ জানে। তিনি ষড়যন্ত্র করে ওনার গার্লফ্রেন্ড তাকে কীভাবে ফাঁসিয়েছিল, সে ড্রাগ ফাগ সে গাড়ির মধ্যে, ডিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে, তার ষড়যন্ত্র ব্যাপারটা উনি ভালো বুঝবেন। আর যিনি ভদ্রমহিলা যিনি বলছেন সোনো পাউডার মেখে, উনি এখানে এত ডায়লগবাজি না করে একটা মগ নিয়ে তো যেতে পারতেন, ওখানে 2 মগ জল ঢেলে দিতে। সে দেখা যাবে না, শুধু মিডিয়াবাজি করতে, শুধু অপপ্রচার করতে, আর এখানে শুধু মিডিয়ায় মুখ দেখানোর জন্য খালি এখানে সোনো পাউডার মেরে এরা টিভি দেশে মুখ দেখাবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে পোস্ট করবে। মানুষের পাশে থাকুন। আরে রাজ্য সরকার প্রত্যেকটা দোকানদারের পাশে রয়েছে। আসবো, বুঝলাম। প্রত্যেকবার যখন আগুন লাগে আমরা বিভিন্ন যখন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে প্রশ্নগুলো সামনে আসে তৎক্ষণাৎ হয়তো সেই আলোচনা হয়, কিন্তু তারপরে আমরা সব বলে যাই এবং মুখ্যমন্ত্রী হয়তো ক্ষতিপূরণও দিয়ে দেন। কিন্তু আলটিমেটলি যে সমস্যা, সেই সমস্যার কিন্তু কোনো সমাধান নয়। যেমন ফায়ার ব্রিগেড, তেমন কলকাতা পুরসভা। আলটিমেটলি এই যে বিষয়গুলো উঠে আসছে, যে খিদিরপুর বাজারের মতন একটা এলাকায়, গিঞ্জি এলাকায় যদি আজকে আগুন লাগে, সত্যিই তো এটা খুব অত্যন্ত ভয়ানক। ভস্মীভূত দোকানগুলো তো হবেই, কিন্তু প্রিকশন নেই। কেন? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? সত্যি সত্যি দেখো, অন্য কোনো উদ্দেশ্য আছে কি না আছে সেটা ক্রমশ প্রকাশ্য, আমরা পরে বুঝতে পারবো, এখন তো বুঝতে পারবো না। কিন্তু কতগুলো জিনিস যেটা মনে হচ্ছে, যে এই যে দোকানগুলো বসেছে, দোকানগুলোর ক্ষেত্রে দমকল মন্ত্রী পরিষ্কার বললেন যে এগুলো সব বেআইনি দোকান। আবার মুখ্যমন্ত্রী বললেন এদের 10 লাখ টাকা দেওয়া হবে। তাহলে বেআইনি দোকান বসালে তার জন্য 10 লাখ টাকা ক্ষতিপূরণ কার পয়সা? আমাদের জনগণের ট্যাক্সের পয়সা। তাহলে আমাদের জনগণের ট্যাক্সের পয়সা একটা বেআইনি দোকানের জন্য, একটা জবরদখলকারী দোকানের জন্য আমরা কেন বসাবো? 2, কাউন্সিলর কি করে? পৌরসভার মূল পৌরসভার চোখ হচ্ছে কাউন্সিলর। সেই কাউন্সিলর তো ওই রাস্তা দিয়ে হেঁটেছে, যারা ব্যবসায়ী তারা বলছে যে কাউন্সিলর এসে
ভাবে টাকা তোলার হচ্ছে, টাকা তুলে নিয়ে যাচ্ছে। তাহলে কাউন্সিলর যখন যাচ্ছে, কাউন্সিলর তো দেখবে। আমরা প্রায় 2011 পরে ছেড়ে দিয়েছি, 15টা বছর ধরে বলেনি কেন যে এখানে আগুন এখানে ঢুকছে, এখানে ভুলভাবে ওয়্যারিং করা আছে, এখানে দাহ্য পদার্থ রাখা রয়েছে। কাউন্সিলর তাহলে করেটা কি? কাউন্সিলর কিছু তোলাবাজির জন্য রাখা হয়েছে? 3, এইখানে স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা বলার, অর্থাৎ যারা ওখানে ব্যবসায়ী সমিতি তাদের সাথে কিন্তু কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র গিয়ে একটা ঘোষণা করে দিল। এই ঘোষণার অমৃতা সিনহা একটা প্রশ্ন করেছিল না, এই ঘোষণার ক্ষেত্রে ঘোষণাটা কিসের ভিত্তিতে? এই টাকাটা এলো কোন ক্ষতিপূরণের ক্ষেত্রে? কতটা অ্যাসেস করা হয়েছে? কতটা অ্যাসেস করার পরে এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে? মানে এই জাস্টিস সিনহা যেটা বলেছে যে কেন এই টাকাটা কিসের উপরে অ্যাসেস করে করা হলো। তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে স্টেক হোল্ডারদের সাথে কথা বলা হলো না, স্টেক হোল্ডারদের যদি নতুন মার্কেট হয়, তাহলে নতুন মার্কেট হলে কারা দোকান পাবে? সরকার বলেছে পরের মার্কেটটা আমরা সরকারিভাবে করব। তাহলে স্টেক হোল্ডারদের ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে যে স্টেক হোল্ডারদের যারা আদি দোকান ছিল তারা কিছু বাদ যাবে, আর নতুন কিছু দোকান ওখানে তারা মানে তলা দিয়ে নতুন কিছু দোকান পয়সা দিয়ে কেন তোলাবাজি করে বিক্রি হবে, এই নিয়ে কোনো গল্প নেই। কিন্তু এই যেই পরিস্থিতি, এটা হচ্ছে আজকে দাঁড়িয়ে আমরা 8 ঘন্টা 45 মিনিট আলোচনার পরে এটা নিষ্ফলা। কেননা মানুষ এটা মেনে নিচ্ছে, মানুষ বুঝতে পারছে একটা দমকলের ইঞ্জিন এসছে, তার তেল নেই জল টানার জন্য। আমরা বলছি না, যারা ওখানে ছিল তারা বলছে যে জল মেশিনের ইঞ্জিনের তেল নেই, তাহলে তেলটাও কি চুরি করে মেরে দেওয়া হয়েছে? তাহলে এই একজন, মানে আমার তো মনে হয় যে অপদার্থ একটা দমকল মন্ত্রী এর দায় নেবে না কেন? এই যে কিছুদিন আগে যখন বড়বাজারে আগুন ধরেছে, আজকে দাঁড়িয়ে বড়বাজারের অবস্থা দেখুন, যা ছিল নতুন কিচ্ছু পরিবর্তন হয়নি, একই হয়েছে। তাহলে ফায়ার অডিট হলো না, কিচ্ছু হলো না, তাহলে দমকল মন্ত্রী আছে ঠিকই শুধুমাত্র ওইখানে দাঁড়িয়ে পুজো করবার জন্য আর ওখানে দাঁড়িয়ে এই খেলামেলা করার জন্য। তাহলে এইটা হচ্ছে পরিস্থিতি, যে মানুষ কিভাবে দেখছে। মানুষ যদি এটাকে ঠিকভাবে দেখে তাহলে এক জিনিস, মানুষ যদি বলে যে না যা আছে তাই আছে, আমরা এটাকেই মানুষের আসল জায়গা তো সেই একই, মানে কি বলবো, গণতন্ত্রের আসল জায়গা হচ্ছে যে ভোট বক্সে গিয়ে আপনার ভোটটা দেওয়া। সেই ভোটটা দেওয়ার সময় তারা নিশ্চয়ই ভেবেচিন্তে দেবেন। আপনি এই কথাই বলতে যাচ্ছেন। এটা আমাদের বলার না, মানুষকে তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে। এই আগুন জন্য একটা কথা আছে, যদি নগর পড়ে দেবালয়ও বাদ যায় না। অর্থাৎ যদি তার বাড়ির চারপাশে কোথাও আগুন ধরে, তাহলে মনে রাখবেন যে আপনার বাড়ির কাছেও আগুন আসতে বেশিক্ষণ সময় লাগবে। তার জন্য ইমিডিয়েট আসল সরকারের টনক নড়বে কি, সেটাই প্রশ্ন। আমি জ্যোতির কাছে জানতে চাইবো। জ্যোতি, তোমাকে আমি প্রশ্ন রাখছিলাম, তুমি হয়তো কোনো কারণে টেকনিক্যাল কারণে ছিলে না, যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে যে কলকাতা কর্পোরেশনের অপদার্থতা, দমকল দপ্তরের অপদার্থতা, তারপরেও আরও অনেক বিষয় সামনে চলে আসছে যে মনে করা হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, যে এই মার্কেটটা পরবর্তীকালে এটা অন্যরকমভাবে তৈরি করা হবে এবং বিক্রি করা হবে। এবং এই বিষয়টা কিন্তু বারবার তোমাদের দলের তরফ থেকে বারবার উঠে আসছে। সত্যি কি তাই, নাকি একটা ন্যাচারাল আগুন লাগার ঘটনা কলকাতা শহরে? ঠিক আছে, ফায়ার ব্রিগেড গেছে, অনেক সময়ের মধ্যে দিয়ে তারা কষ্ট করে এই আগুনটাকে অ্যারেস্ট করেছে। সত্যি কি সেটাই দেখাচ্ছে সামনে, না এর পিছনে আরও অনেক বড় অঙ্ক বা সমীকরণ রয়েছে? দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে ধরুন এরকম যদি হয় যে আমার রাজনৈতিক একটা অভিসন্ধি রয়েছে ওখানে, আমার অর্থনৈতিক একটা অভিসন্ধি রয়েছে ওখানে, আমি চাই যে ওইখানটা থেকে আমার একটা লং টার্ম একটা ইনকামের জায়গা তৈরি হবে। তো তার এইটা যদি তাদের মোটিভ হয়, তাহলে দমকল কিন্তু আপনার 2 ঘন্টা পরে যাবে, দমকলের যে জল ফুরিয়ে যাবে। আপনার এইরকম ঘটনা পরপর লাগাতার ঘটতে থাকবে। তো আপনি দেখুন, এবার ডটগুলো কানেক্ট করুন। দেখুন, দমকল 2 ঘন্টা পরে আসলো, আপনার জল ফুরিয়ে গেল, মুখ্যমন্ত্রী ওনার আধিকারিকদের দোষ না দিয়ে স্থানীয় যারা দোকানদার তাদেরকে দোষারোপ করলেন। তো ইফ ইউ কানেক্ট দ্য ডট, যদি আপনি ডটগুলো কানেক্ট করেন, দেখবেন এর ভিতরে রাজনৈতিক অভিসন্ধি, অর্থনৈতিক অভিসন্ধি রয়েছে। এবং আপনি যেখানে যেখানে আগুন লাগে আপনি দেখবেন, সে বস্তি হোক বা হচ্ছে আপনার এই বড়বাজারের যে আগুন লাগা যে ঘটনাটা ঘটলো, ঘটনা হচ্ছে সেইখানে দেখবেন হঠাৎ করে একটা ওই মাল্টি স্টোরেড বিল্ডিং আপনার প্রমোটিং স্টার্ট হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে আপনার মনে থাকবে, এই আপনার
ঢালাই ব্রিজ যেটা গড়িয়ার দিকে পাটুলির দিকে আস্তে আস্তে সমাজবাড়ি থেকে ওইখানে বাঁদিকে আগুন লাগলো। আগুন লাগার পরে দেখা গেল যে ওখানে আবার মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়ে গেছে, মানে ওই বস্তিকে পুড়িয়ে দিয়ে। তো এর থেকে বোঝা যায় যে একটা প্রমোটিং এর জায়গা, এই সরকার তো বেসিক্যালি আপনি জানেন যে জায়গায় জায়গায় পুকুর ভরাট করে প্রমোটিং তুলে দিয়েছে। এটা তো একটা নিদর্শন নয়, প্রচুর নিদর্শন রয়েছে। এক্ষেত্রেও তাই, আপনি দেখুন কালাম গ্রুপের সঙ্গে যে এগ্রিমেন্টটা করেছে, এই কালাম গ্রুপের যে এগ্রিমেন্ট, কালাম গ্রুপটা কে আপনি খোঁজ নিন, সবকিছু পেয়ে যাবেন। কালাম গ্রুপের সঙ্গে ভিতরে ভিতরে কি ডিল হয়েছে সেটা খোঁজ নিন, সবকিছু পেয়ে যাবেন। দিস ইজ অ্যান ডেলিবারেট অ্যাটেম্প। এবং এই যে আপনার যে ঘটনাটা যেটা ঘটলো, এই ঘটনাটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, যেখানে যেখানে বস্তিতে আগুন লাগে থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আগুন লাগছে সেখানে সেখানে হঠাৎ করে তো এরকম হতে পারে না যে মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে। তার মানে ইটস ডেলিভারেট অ্যাটেম্প, ইচ্ছাকৃতভাবে করা হয়, এবং যাতে কিনা ওই আপনার প্রমোটিংরা যেটা বলে প্রমোটাররা তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য এইগুলো করা হয়। আপনি দেখুন আজকে যে ঘটনাটা, আজকের ঘটনায় সুজিত বোস নিজে গিয়ে উনি ওখানে যে দোকানদার তাদের সঙ্গে গিয়ে বচসায় জড়িয়ে, এটা কেন? মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বচসায় জড়িয়ে পড়ছে কেন? দমকল 2 ঘন্টা পরে যাচ্ছে কেন? জল থাকছে না কেন? আপনি এইগুলো যখন আপনি কানেক্ট করবেন আপনি উত্তরটা পেয়ে যাবেন। না, আমি একটা আপনাকে কানেক্ট করছি, সেটা হচ্ছে আপনাদের সময় যখন পুনে ব্রিজ ভেঙে যায় তখন সেটা দুর্ঘটনা, মধ্যপ্রদেশে ব্রিজ ভেঙে গেলে সেটা দুর্ঘটনা, রেল উল্টে গেলে সেটা দুর্ঘটনা, ফ্লাইটে আগুন ধরে গেলে সেটা দুর্ঘটনা, আর কলকাতা শহরে একটা কিছু ঘটলে সেটা দুর্ঘটনা নয়, সেগুলো দুর্ঘটনা নয়, দুর্ঘটনা। এই উত্তরগুলো আগে দিতে হবে তো। এই যে বেআইনি দোকানগুলো বসালো কে? দমকল দপ্তর 2 ঘন্টা পরে গেল কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই মানে সেটা যদি কোন রকম ব্রিজ ক্লপস হয়ে যাচ্ছে, সেখানে এখনো পর্যন্ত কতজন মৃত্যু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, নাসিকে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, তার সেগুলো সব ব্রিজ ভাঙার সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে? সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে। দুর্ঘটনাই হয়। রাজ্য সরকার এই যে কলকাতায় একটা আগুন লাগলে তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়েছে, রাজ্য সরকার আগুন লাগিয়েছে, আর বিজেপি শাসিত রাজ্যে ব্রিজ ভেঙে পড়ে গেলে সেটা সেটা কেউ বলেনি, তার কোনো সরকার বলেছে আমরা চাকরি চুরি করেছি। চারজন মারা গেছে, আমি সেটা বলছি না, যে কোনো মৃত্যু মর্মান্তিক ভয়াবহ, আমরা সেটা যাই না, আমরা জানি না। রাজুবাবু, আমরা নাসিকের ব্রিজ ভাঙা নিয়ে আলোচনা করছি না, আমরা কলকাতা শহরে অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা করছি। অগ্নিকাণ্ডের ঘটনা 2 মাস 3 মাস শহরে হচ্ছে, কেন ঘটছে? কেন দমকল পাচ্ছে না? কেন কলকাতা পৌরসভার নিয়ন্ত্রণ নেই? এই উত্তরগুলো তো দিতে হবে আপনাকে। এই উত্তর না, যদি বিজেপি কেন মানছেন না যে ব্যর্থ? না, কোনো ব্যর্থ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাজ্য সরকার অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে তার ব্যবস্থা করছে, তাদের পাশে থাকছে। দপ্তরগুলো আছে, সেই দপ্তরগুলোর কাজ কি? এই রাজ্য সরকার তো পাশে থাকছে। দমকল মন্ত্রীর দায়িত্ব কি? 150 জন মারা গেছে, তাদেরকে এখনো পর্যন্ত তাদের ক্ষতিপূরণের টাকা দেয়নি। এটা কেন্দ্র সরকার করে, রাজ্য সরকারের কোনো দুর্ঘটনা ঘটলে টাকাটা পায়, টাকাটা দেয়, সবকিছু মিটে যায়। বললে কলকাতায় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা তো আমরা দূরে চলে যাবো রে ভাই। আপনি এই কোশ্চেনগুলো না, এটাই প্রশ্ন উঠবে, কারণ আপনাদের শাসনের রাজ্যতে দুর্ঘটনা যদি ঘটে সেটা দুর্ঘটনা। আমরা আলোচনা থেকে আমাদের নিজস্ব আলোচনা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এই আলোচনা থেকে আলোচনা বেরিয়ে যাচ্ছে। আসল প্রশ্ন হচ্ছে যে বিষয়গুলোর উপর আমরা স্পেসিফিক আলোচনা করছি, এইগুলো করা হয়। বেশ আমরা স্পেসিফিক্যালি যে বিষয়গুলোর উপর আলোচনা করছি সেটা হচ্ছে যে কেন আগুন লাগলো, কেন এই বেআইনি দোকানগুলোকে পারমিশন দেওয়া হলো, কেন 2 ঘন্টা পরে দমকল গেল, এবং এমন দমকল গেল যে জায়গায় জল টানতে পারছে না, তার তেল নেই বলে, এবং পরবর্তীকালে যে পুনর্বাসন দেওয়া হবে নতুন, ওখানে আবার নিশ্চয়ই কংক্রিটের কোনো আবাসন তৈরি হবে বা দোকান তৈরি হবে, সেখানে আবার নতুন করে তাদেরকে দোকান দেওয়া হবে। এই যে গোটা প্রক্রিয়াটা, তো বিরোধীদের যে অভিযোগ কোথাও না কোথাও তো সেটা খণ্ডন করতে হবে রাজুদা। সেই খণ্ডন না করে আপনি চলে যাচ্ছেন পুনে, আপনি চলে যাচ্ছেন আহমেদাবাদ, আপনি চলে যাচ্ছেন নাসিক, এসব বললে কি করে হবে? কলকাতা শহরে দুর্ঘটনা ঘটলে সেটা নাকি ইচ্ছাকৃত, আর ওদের যে সমস্ত শাসনের রাজ্যগুলো সেখানে যে ঘটনাগুলো ঘটে সেটা কোনো আরে বাবা, অন্য রাজ্যে আলোচনা আমরা যখন
করবো তখন আমরা তুলবো, আজকে তো তাই করছি না। আমি এটাই বলতে চাইছি যে উত্তরগুলো নেই, শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়ানো যায় না। পাশে আছে মহাঝামেলা, একটা ঘটনা ঘটেছে, রাজ্য সরকার পাশে আছে, রাজ্য সরকার ক্ষতিপূরণ দিচ্ছে, রাজ্য সরকার টেম্পোরারি তাদেরকে মার্কেট করে দিচ্ছে, রাজ্য সরকার ওই মার্কেট নতুন হলে তাদেরকে আবার শিফট করাবে, এবং নতুন যাদের পুরোপুরি ভেঙে গেছে তাদের 1 লক্ষ, যাদের অল্প ভেঙেছে তাদের 50,000। অর্থাৎ এই সরকার তো মানবিক সরকার, সব সময় পাশে আছে। এগুলো নিয়ে এত নিন্দা কিসের? ছোট করে মনে হয় আদৌ কি এগুলো এই কিছু পরিবর্তন হবে না? আমরা এটাই দেখতে থাকবো যে একের পর এক অগ্নিকাণ্ড ঘটনা ঘটবে, মানুষের প্রাণহানি হবে, সর্বশান্ত হবে মানুষ, গরিব যারা ব্যবসায়ী তারা সর্বশান্ত হবে। যদিও এখানে কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, কিন্তু ঘটতেও পারতো, এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে এর পরিবর্তন কিভাবে সম্ভব? আক্ষরিক অর্থে আপনি বলছেন জনতা, কিন্তু জনতার বাইরে যে সরকার আছে তারা করছেটা কি? দেখো, পৃথিবীতেই প্রথম আগুন লেগেছে তা কিন্তু নয়, বহু জায়গায় আগুন লেগেছে, কিন্তু বহু জায়গায় আগুন লাগানোর জায়গাগুলোকে কমিয়ে আনা হয়েছে, যাতে করে তুমি বলো তো বাজি কারখানাগুলো, যেগুলোকে আমরা সোকল্ড বলছি বাজি কারখানা, সেগুলোতে এমন জোর বিস্ফোরণ হয়েছে যে লাশ এইখান থেকে 10 ফুট 14 ফুটে নদীর উপরে গিয়ে পড়েছে। তাহলে এটা তো দুর্ঘটনা নয়। তাহলে কতটা মজুদ থাকলে, কতটা এক্সপ্লোসিভ মজুদ থাকলে যে অত দূরে গিয়ে ডেড বডি ছড়িয়ে গিয়ে পড়ে। এবং লালবাজার থেকে 100 মিটার দূরে রাশিদ খান ছিল তো, এখনো রাশিদ খান জেলে আছে। তোমরা কাকে অ্যারেস্ট করেছো আমাকে একটু লিস্টটা দাও। বাড়ি উড়ে গেছে, বুঝে নিয়ে কারা কারা অ্যারেস্ট করেছে? এক লালবাজারে ওখানে বাড়ি উড়ে গেছে। আপনারা এসব বলছেন ডানলপের লরি আরডিএক্স ভর্তি লরি ধরা পড়ছে, আপনারা বলছেন আপনাদের এই সমস্ত কথা মানায় নিতেশ দা? লরি কোথায় ধরা পড়েছে? আরে ডানলপে আপনাদের আমলে কি কথা বলছেন? ভুলে গেছেন, সব ভুলে গেছেন। আমরা পুরনো উদাহরণ টেনে নিয়ে আজকে আলোচনা করব। আমরা আলোচনা করছি বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে। আমি বলছি না এই সরকার কিছু করেনি, কিন্তু যে দপ্তরগুলোর হাতে দায়িত্ব, যে দপ্তরগুলোর উপরে মানুষ ভরসা করে, সেই দপ্তরগুলো আজকে যদি এই ধরনের সমস্যার সমাধান না করে, তাহলে এই ধরনের মানুষের পরিস্থিতি এটাই হবে। অগ্নিকাণ্ড ঘটবে, দমকল দেরি করে যাবে, জল তুলতে পারবে না, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, কিছু মানুষের প্রাণ যাবে। আমরা আলোচনা করব, সব শেষ হয়ে যাবে। কিন্তু না, আমরা চাইছি সমূহ সমাধান। কীভাবে সমাধান সম্ভব? সরকারকে ভাবতে হবে, দমকল দপ্তরকে ভাবতে হবে, কলকাতা পুরসভাকে ভাবতে হবে। এর পিছনে যদি অন্য কোনো ইন্টেনশন থাকে, সেই ইন্টেনশনটাকেও আমার মনে হয় সামনে আনা উচিত। কে বা কারা এর সঙ্গে জড়িত, এটাই মনে হয় আমার সবথেকে বড় প্রশ্ন। আমার নয়, আমাদের বাংলার জনতার প্রশ্ন। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা একটা অন্য টপিক নিয়ে। আজ সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত হলো বিধানসভা। বিজেপি বিধায়করা আজ একটা মুলতবি প্রস্তাব এনেছিলেন বিধানসভায়, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুলতবি প্রস্তাব, কিন্তু যা তৎক্ষণাৎ খারিজ করে দেন স্পিকার, এবং যা নিয়ে উত্তপ্ত হয় বিধানসভা, ওয়াকআউট হয়। যদিও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো কথা বলতে রাজি নন, কিন্তু উল্টে তিনি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অনেক কথা বলেছেন, যা নিয়েও পাল্টা স্লোগান করেন, ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। কিন্তু যাদের নিয়ে সবথেকে এই মুহূর্তে বড় প্রশ্ন, 26,000 যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি চলে যাওয়ার পর তাদের আন্দোলন, তাদের অনশন রীতিমতন আমরা জানি রোজ খবরের শিরোনামে। এবং আজও আমরা দেখেছি এই যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা আজকে পথে নেমেছিলেন, এবং তারা বিধানসভা যাওয়ার পরিকল্পনা করেছিলেন, এবং শেষ পর্যন্ত একটা প্রতিনিধি দল গিয়েওছে। কিন্তু আলটিমেটলি এর সমাধান এখনও কিছু হয়নি। কবে আদৌ সমাধান হবে কেউ জানে না। যে নিয়োগ দুর্নীতি হয়েছে এ নিয়ে কোনো বড় প্রশ্ন নয়। সুপ্রিম কোর্টও বলেছেন যে চাল আর কাকুর আলাদা করা যায়নি, তাই গোটা প্যানেলটাই বাতিল হয়েছে। কিন্তু পরবর্তীকালে নতুন পরীক্ষা নোটিফিকেশন জারি করা হলেও তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। এখনও যারা যোগ্য শিক্ষক তারা অনড়, তারা পরীক্ষা দেবেন না, তারা এই পরীক্ষা বাতিল করার কথা বলছেন এবং ন্যায্য ওএমআর শিট প্রকাশ করার কথা বলছেন। কিন্তু কিভাবে সম্ভব সেই জটিলতা বা জট আদৌ কাটবে এটাও আমাদের জানা নেই। কিছু লোক এখনও অনশন করছেন বিকাশ ভবনের বাইরে, তারা অসুস্থও হচ্ছেন। আজও বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষকরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু আজকে এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসার মতন লোক এখন আমরা দেখতে পাচ্ছি না। বিধানসভায় এটা নিয়ে আলোচনা করার কথা বা মুলতবি প্রস্তাব আনলেও সেটাও গ্রাহ্য হচ্ছে না। কোথায় দাঁড়িয়ে এই
যোগ্য চাকরিহারা শিক্ষকরা? আমি সেই প্রশ্ন নিয়ে আজকেই আমাদের সেকেন্ড সেশনে আলোচনা করব। রাজুদা, আজকে আমরা দেখছি যে এই সুপ্রিম নির্দেশে যখন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গেল, তারপরে অনেক কিছু ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে অনেক বক্তব্য রেখেছেন, তারপরেও আমরা দেখেছি যে রিভিউ পিটিশন করবেন বলা হয়েছে, করা হয়েওছে, কিন্তু এখনও তা গৃহীত হয়নি। কিন্তু তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন চাকরির নোটিফিকেশান প্রকাশ করতে হয়েছে এবং তা নিয়েও জট। আদৌ সেই পরীক্ষা নেওয়া সম্ভব কিনা আমরা জানি না, কারণ কোর্টে মামলা হয়েছে। প্লাস যারা যোগ্য শিক্ষক তারা বলছেন আমরা পরীক্ষা আর দেব না। তারা অনশনে বসছেন, তারা অনশন কর্মসূচি করছেন, তারা প্রতিবাদ কর্মসূচি করছেন, কিন্তু কিছুতেই সেই সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে সরকার কি চায় না এই সমস্যার সমাধান করতে? এই টোটাল প্রক্রিয়াটা রয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং এই বিষয়টা সিবিআইয়ের কাছে অভিযোগ হয়েছে এবং সিবিআই সেখানে একটা ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, মাত্র চার্জশিট দিয়েছে বা রিপোর্ট দিয়েছে মাত্র, যে 6,000 সামথিং মতো, এই 6,000-এর আশপাশের কিছু যারা তাদের কাছে মানে সিবিআইয়ের কথা অনুযায়ী যে কিছু হয়তো এদিক ওদিক হতে পারে। এখন হচ্ছে এটা বিচারাধীন মামলা। সিবিআই রিপোর্ট দেওয়া মানেই সেটাকে সত্য মেনে নেওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না কোর্টে সেটা রায় হচ্ছে, কোর্টের ট্রায়াল চলবে, বিচার পর্ব শেষ হবে, ততক্ষণ পর্যন্ত। তার দুর্নীতি হয়েছে এখনো কোনো প্রমাণিত নয়। প্রমাণিত নয় মানে দুর্নীতি হয়নি বলছেন? না, দুর্নীতি হয়েছে প্রমাণ কোথায়? যেটা হচ্ছে সেটা শিক্ষামন্ত্রী জেলে, জেলে থাকলে শিক্ষা দপ্তরের একাধিক বিরুদ্ধে একটা অভিযোগ এনে জেলে আপাতত কয়েকজন বেল পেয়েছে, আপনি বলছেন শিক্ষামন্ত্রী জেলে কিসের জন্য? কার বাড়িতে টাকা পাওয়া গেছে? টাকাটা কিসের টাকা? বিজেপি সেখানে কি কারণে তদন্ত হচ্ছে, কি কারণে ইডি তদন্ত করছে, কি কারণে সিবিআই তদন্ত করছে? মানানসই হচ্ছে না বিষয়টা। হ্যাঁ বলুন যে দুর্নীতি হয়েছে, আমরা আমাদের দলে যারা দুর্নীতি করেছে তারা আমাদের সঙ্গে জড়িত নয়, আপনি এটা বলতে পারেন, কিন্তু দুর্নীতি হয়নি না বলতে পারেন না। প্রমাণিত একটা আপনি দেখান। তাহলে সুপ্রিম কোর্ট কেন বাতিল করে দিল 2016 এসএসসি প্যানেল? সেইটার জন্য চালার কাগজ আলাদা করা যায়নি। রাজ্য সরকার রিভিউ পিটিশন কাদের সাথে করেছেন? এই চাকরি প্রার্থীদের সাথে করেছে, যাতে তারা চাকরি পায়। কোথায় রিভিউ পিটিশনের ফল কি আপনি বলুন? ফলটা রাজ্য সরকার তো চাকরি খায়নি। রাজ্য সরকারের এখানে কোনো দোষ আছে এদের চাকরি খাওয়ার জন্য? যারা চাকরি খেয়েছে কারা? যিনি বিজেপির এখন যারা যোগ্য নয় তারা টাকার বিনিময়ে তারা শিক্ষক হয়েছেন, যে শিক্ষক সমাজের মানে সমাজ তৈরির কারিগর যারা আজকে আমাদের ভবিষ্যৎ তৈরি করে, তারা যদি আজকে অযোগ্য লোকরা যোগ্য হিসেবে চাকরি পেয়ে যান টাকার বিনিময়ে, তাহলে সে শিক্ষক। রাজ্য সরকারের 0.1%ও এখানে ইনভলভ নেই তাদের চাকরি খাওয়ার পিছনে। উল্টে রাজ্য সরকার চায় প্রত্যেকটা ছেলে চাকরি ফেরত পাক। তাই রাজ্য সরকারই একমাত্র এই মাস্টারদের জন্য লড়াই করছে। আর বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বিরোধিতা করার জন্য বিধানসভায় কেন আলোচনা করছে না বিষয়টা নিয়ে? বিরোধীরা মুলতবি প্রস্তাব আনলেও কেন খারিজ হয়ে যাচ্ছে সেটা বলুন। মিডিয়া পাবলিসিটি পাওয়ার জন্য কবার হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফাইল করেছে, বিরোধীরা তো উল্টে ফাইল করেছে যাতে চাকরি না হয়, আর রাজ্য সরকার তো ফাইল করছে যাতে চাকরি হয়। পার্থক্য তো এটা, রাজ্য সরকার চাইছে চাকরি হোক, বিরোধীরা চাইছে না এটা চাকরি হোক। জ্যোতি না দেখুন, তৃণমূলের যিনি প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, উনি যদি ওই দেবাংশু বসাকের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের 142 নম্বর প্যারাগ্রাফ গুলো দেখেন, সেই 142 নম্বর প্যারাগ্রাফে স্পষ্টভাবে লেখা যে ওয়েস্ট মানে গভর্নমেন্ট যেখানে স্টেট স্বীকার করে নিয়েছে 5,600 সামথিং পদে দুর্নীতি হয়েছে। এটা রাজ্য সরকার স্বীকারোক্তি করেছে। সুতরাং রাজ্য সরকার দুর্নীতি হয়েছে এটা কোথাও স্বীকার করেনি, কোথাও লেখা নেই। এগুলো কথা বলবেন না। আরে এসএসসি তো বলতেই পারেনি। রাজু আমাকে বলতে দিন রাজু। তো এটা রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে কোর্টকে যে এত পোস্টে দুর্নীতি হয়েছে। এবার কোর্ট যখন জিজ্ঞাসা করেছে তাহলে কি বাদ বাকিগুলো সঠিক, তখন রাজ্য সরকার মানে আর্টিকেল 12-এর 3টে অথরিটি, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন, এরা আলাদা আলাদা তথ্য দেওয়ার পরে বলেছে যে আমরা এটা বলতে পারছি না যে এই 5,600 সামথিং এই ছাড়া আরো আছে কি নেই, অর্থাৎ থাকতেও পারে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে সেগ্রিগেশন পসিবল না, সেই জন্য কোর্ট সেটা সাইড করেছে পুরো এন্টার প্যানেলটাকে। এটা বুঝতে হবে, স্টেট স্বীকার করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে। সুতরাং কে এখানে এসে স্বীকার করলো কি করলো না সেটা কিছু যায়, তার কারণ হলফনামা দিয়ে জানি। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তার চাকরিটা কিন্তু নেই। পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী সে কিন্তু চ্যালেঞ্জও করতে পারেনি। সুতরাং দুর্নীতি হয়েছে কি হয়নি এটা স্পষ্ট প্রমাণ। ঘটনা হচ্ছে রিভিউ পিটিশনে রাজ্য সরকার যায়নি। রিভিউ পিটিশনে
আজকে রাজ্য সরকারের কাছে একটাই অপশন, যে প্রকৃত যে ওএমআর শিট সেটা আপনারা পাবলিশ করুন। ঠিক, প্রকৃত ওএমআর শিট পাবলিশ করলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সেটাই তো হচ্ছে না, চাল আর কাগজ আলাদা করা সম্ভব হচ্ছে না তো। সেইটা সিবিআই তো করতে পারে, সিবিআই কেন করছে না? কারণ সুপ্রিম কোর্টে বিচারাধীন একটা বিষয়ের উপরে রাজ্য সরকার বা কোনো এজেন্সি সেই লিস্ট কখনো পাবলিক আমাকে আনতে পারে না। হ্যাঁ, তো আপনি চিৎকার করলে তো রাজ্য সরকারের এভিডেভিট তো মানে মিথ্যা প্রমাণিত হবে না, মানে আপনি ভুল না রাজ্য সরকার ভুল, সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, 1 2 হচ্ছে বাক কমিটির যখন রিপোর্ট আসলো তখন একাধিক অসঙ্গতি দেখিয়েছিল বাক কমিটি, তা সত্ত্বেও রাজ্য সরকার কোনো ওই সময় ব্যবস্থা নেয়নি। আপনার তার যখন এই যে যারা বঞ্চিত ছিল তারা যখন দীর্ঘদিন ধরে ঘুরেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের, মধ্যশিক্ষা পর্ষদে, এসএসসিতে, তখনও কিন্তু এরা কোনো কর্ণপাত করেনি। আজকে যখন কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে যখন বলতে পারছে না, আপনি ভাবুন একটা জিনিস, যে বলতে হচ্ছে আমরা পরীক্ষা নেব, হিপোক্রেসিটা দেখুন, আপনারা পরীক্ষা নেব ডিসেম্বর, আপনি একটু টাইম দিন, জুলাই না, প্রথমে জুলাই ছিল, জুন জুলাই ছিল, তো ওটাকে এক্সটেনশন করে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আমি পরীক্ষা নেব। এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন এতদিন ধরে তাহলে কারা চাকরি করেছে, ঠিক, কাদের হাতে আমাদের এই ছাত্রছাত্রীরা, কোমলমতি ছাত্রছাত্রী তারা পড়াশোনা করে? একদম 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 আমরা সেটাই বলতে চাইছি যে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট হয়ে আজ সমস্ত কিছু পরিষ্কার। সুপ্রিয়তা, অভিভাবকরা কনফিডেন্স হারিয়েছে তো। আজকে কিছু অযোগ্য লোকের জন্য যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে। এই 26,000-এর মধ্যে অন্তত আমরা যেটুকু জানি অন্তত 19,000 যোগ্য শিক্ষক, তাদেরও চাকরি চলে গেছে। তার সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি তারাও রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সুপ্রিয়তা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ধরুন অনেকের স্বপ্ন থাকে যে আমরা টিচার হব, আমরা টিচিং প্রফেশনে যাব, এবং খুব মেরিটোরিয়াস স্টুডেন্টরাও আসে কিন্তু এই প্রফেশনে আছে তো। এবার আগামী দিনে যদি কেউ ভাবে যে আমরা 3 বছর বা চাকরি 4 বছর পরে কেউ দুর্নীতি করেছে তার জন্য আমার চাকরি চলে যাবে, বা এরকম সামাজিক সম্মানহানির একটা পর্যায়ে আমার নামটা চলে আসবে, তো আগামী দিনে কোনো মেধাবী ছাত্র সে কি শিক্ষক হতে চাইবে? ঠিক, পয়েন্ট টেকেন। কারা হবে? তাহলে শিক্ষক যদি মানে ধরুন মানে কম মেধাবীরা যদি শিক্ষক হয় তাহলে সমাজটা কে করবে? বেশ, আমি বলছি বিজেপির কি ভূমিকা রয়েছে এদের চাকরি ফেরত পাওয়ানোর জন্য? কোন ভূমিকা রয়েছে বিজেপির যাতে চাকরিটা পায়? বিজেপির ভূমিকা নেই এখানে, সরকারের ভূমিকা। সরকারের রাজ্য সরকার যখন চাইছে চাকরি হোক, এরা কেন বাধা দিচ্ছে, কেন চাইছে না যে চাকরিটা হোক? বেশ, আজ বসবো, আমাদের সময় কম। দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ কথাটা কিন্তু সর্বোচ্চ নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে কালকে গেছিল সুপ্রিম কোর্টে, পরশুদিন সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে তা কিন্তু নয়। লোয়ার কোর্ট থেকে ক্রমত হায়ার কোর্ট, হাইকোর্ট হয়েছে, এমনকি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে তবে গিয়ে এই রায়টা এসছে। অর্থাৎ বারবার করে প্রশ্ন হচ্ছে যে দেখো দুর্নীতি হয়েছে, এটা প্রমাণিত হয়েছে, এফিডেভিট দিয়ে হয়েছে, যে এসএসসিও বলেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, রাজ্য সরকারও মানতে বাধ্য হয়েছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও বলছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতিটাই তো মূল কথা। তাহলে এই মূল কথা হচ্ছে দুর্নীতিটা, মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এই 26,000-এর মধ্যে কারা দুর্নীতি করেছে, কারা টাকা দিয়েছে, এটা আমরা জানি না, আমরা সত্যিই জানি না। আমরা জানতে চাইছি যে এই 26,000 শিক্ষকের মধ্যে কারা টাকা দিয়ে শিক্ষকতা করতে এসেছিলেন, সেই জিনিসটা আমাদেরকে প্রকাশ করুক। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে একটা রায় বেরিয়ে গেছে যে তোমাকে রাজ্য সরকার স্বীকার করে এসছে যে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট পাবলিশ করে দেবো, এটা মানে কোর্ট ডিক্লেয়ার করে এসছে। তাহলে এখানে দাঁড়িয়ে এই জায়গাটায় নিয়ে আর কোনো দ্বিমত নেই যে রিভিউ পিটিশন কিসের জন্য করবে। রিভিউ পিটিশনে আগে তো স্বীকার করে এসছে, তারপরে রিভিউ পিটিশন স্ট্যান্ড করবে কিনা ঠিক নেই। রিভিউ পিটিশনটা এমন একদিন করা হলো যেটা হচ্ছে ঠিক ছুটির আগের দিন, অর্থাৎ জেনে শুনে, যে জানে যে এই রিভিউ পিটিশনটা আজকে জমা দিলে এই রিভিউ পিটিশনটা এই 1 মাস ছুটি থাকবে, এই ছুটির মধ্যে রিভিউ পিটিশন নিয়ে কোনো আলোচনা হবে না। তাহলে গলে ওড়ি বলে করেছেন দলীয়ভাবে, যে কেসটা করেছেন কে দলীয়ভাবে করেছে?
আবার উল্টো এমপি করেছে। কে বলেছে দলীয় ভাবে? তাহলে কে বলেছে দলীয় ভাবে? কে বলেছে দলীয় ভাবে? তাহলে মনু সিংভিকে কংগ্রেসের আমি তোমরা কি বলছি যে কংগ্রেসে মিলে গেছো? এই যে কেসটা কংগ্রেস আপনারা কপিল করেছেন, সিব্বল তো কংগ্রেসের লোক, এই তোমরা কেসটা কি কংগ্রেসে করার মিলে মানে গেছো? হলো যারা পরীক্ষাও দিতে পারবে না, যে কোটা ছেলের পরীক্ষা কে দিয়ে চাকরি বলেছে? হতো কে সেটাকে বলেছে? নষ্ট করে কে দিয়েছে। বলেছে? পরীক্ষা দিয়ে আপনারা চাকরি জানি না চাইছে না। ছেলেগুলো চাকরি হোক। সুপ্রিম এরা তাই তো পরীক্ষা আপনারা বাতিল পরীক্ষা করতে বলছে, বাতিল রাজু বাবু। করতে গিয়ে যারা পরীক্ষা বাতিল করতে বলছে। খেয়েছেন, চাকরি SSC খেয়েছেন, ফেরত চাইছে। চাকরি খেয়ে আবার যাতে চাকরি না পায় তার জন্য আবার ফাইল করেছে। এসএসসি আরটিআই করার পরে এসএসসি তার ওএমআর শিট দিতে পারছে, চাকরি খাওয়ার অথচ পরে যখন তারা চাল আর যাতে কাকর চাকরি কথা না বলা পায় হচ্ছে, তার জন্য আবার তখন petition চাল আর করেছে। কাকর আলাদা করছে না। আমরা কি আরে বলেছি চাল নাকি যে কাকর চাল আর- বলে এই আপনারা দিন ছেলেগুলোর না। ভবিষ্যৎ নষ্ট করে আপনারা দিচ্ছেন দিন যে আপনারা। কারা- আপনাদের এই আপনাদের চোর যখন তৃণমূলের সহৃদয়- জন্যে আজকে আপনারা এই সহৃদয় যখন ছাত্রছাত্রীরা মানুষ, রাস্তায়। আপনারা কালকে দাঁড়িয়ে মেধাবী লিস্টটা দিয়ে দিন শিক্ষক যে এরা শিক্ষিকারা হচ্ছে যোগ্য এই চোর শিক্ষক। তৃণমূলের এই এই লিস্টটা দিয়ে দিন। না, না, আর আমাদের আজকে দরকার নেই। গোটা আমাদের শিক্ষক আগে সমাজ, আপনারা বললেন গোটা যে পরীক্ষা শিক্ষক বাতিল সমাজ করতে হবে, তার কোন আন্দোলন পরীক্ষা করতে বাতিল না, গিয়ে তারা চাকরি হোক, পুলিশের টোটাল লাঠি না, খাচ্ছে, চাকরি পেটে তো হোক, লাঠি এই খেয়েছে। এই রাজ্যের আজকে ছেলেমেয়েরা পুলিশের চাকরি লাঠি, পাক, অত্যাচার, আরে অনশন, দিদি যায় না। হসপিটাল সব কথা হচ্ছে, বলেন, আর কি কিন্তু কিছু কোনোভাবেই এই সমস্যার আমরা সমাধান বারবার হচ্ছে না। বলেছি যে নোটিফিকেশন হয়েছে 2016 এর মানে উপরে দাঁড়িয়ে পরীক্ষা নোটিফিকেশন করার বাতিলের কথা উদ্দেশ্যে সুপ্রিম আবার কোর্টে ফাইল অর্ডার করা দিয়েছে। হয়েছে, তার মানে কি নোটিফিকেশন চাকরি তো হোক, নতুন এটা চায় না তো। নোটিফিকেশন হচ্ছে না, না। না, পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে আবার ফাইল করে কিন্তু সেখানে চাকরি আইনি চাকরি জট রয়েছে, চাকরি রাজুবাবু, চাকরি আইনি চাকরি জট চাইছেন রয়েছে। না। পরীক্ষা তার আপনাকে মানে নিতেই ছেলেরা হবে। চাকরি পাক, পরীক্ষাটা বামফ্রন্ট চায় না। 2016 নোটিফিকেশনের উপরে নেওয়ার কথা। আরে 16 আপনি 2016 নোটিফিকেশন ফলো করছেন না। সুপ্রিম কোর্টের আপনি নতুন গাইডলাইন্স করে মেনে আরেকটা নোটিফিকেশন নোটিফিকেশন হয়েছে। তৈরি করে ইচ্ছা সুপ্রিম করে কোর্টের রায় আপনি মেনে একটা নোটিফিকেশন হয়েছে। আপনি সুযোগ করে দিচ্ছেন মানুষকে কোর্টে যাওয়া। সুপ্রিম আপনি কোর্টের রায় সুযোগ মেনে করে দিচ্ছেন নোটিফিকেশন মানুষকে হয়েছে, কোর্টে আপনারা যাওয়া। ফাইল করে আপনি আটকাচ্ছেন লুপহোল যাতে ইচ্ছে করে কোনো রাখছেন ছেলে চাকরি যাতে না পায়। মানুষ যাতে এই রাজ্যে যাতে এই কোনো বেকার কোর্ট কাছারির ছেলে মধ্যে চাকরি দিয়ে না হয়, এই 26,000 এটা সিপিএমের শিক্ষক মূল শিক্ষাকর্মীরা প্রধান উদ্দেশ্য। একটা অনিশ্চিত বিজেপি ভবিষ্যতের মধ্যে বামফ্রন্ট দিয়ে যায়। বিলে যুক্ত হয়ে এই রাজ্যের বেশ, বেকার ছেলেদের রাজুবাবু, সর্বনাশ। বুঝলাম। দেখুন, আপনারা হয়তো বিরোধী দলের দিকে অভিযোগ তুলছেন, চুরিটা করেছে তৃণমূল কংগ্রেস, সেটা বলো। না সেটা বলছে না তো, সেটাই বলতে চাইছি। আপনারা বিরোধীর দিকে সেটা তো অভিযোগ বলতে তুলে হবে। দিচ্ছেন, কিন্তু ন্যায্য আসল যে কারণটা যে নিয়োগে দুর্নীতি হয়েছে সেটা মানতে চাইছেন না। সুপ্রিয়দা, সবচেয়ে সরকার, রাজ্য সরকার সবচেয়ে হলফনামা দিয়ে হচ্ছে বলছে। যে বিরোধীরা কোর্ট চালায় না। সেটাই তো কোর্টে বলছি। প্রমাণ লাগে। সরকার আপনাদের, বিচারক প্রমাণের উপরে বেশ দপ্তর করে আপনাদের, ইয়ে দেয়। বিচারক তার বিচার দেয় আরে প্রমাণের প্রমাণ উপরে। হতে তার তো মানে এখন বিচারকরা কি কেস চলবে ততদিন ইভেন ছেলেগুলো তো ইভেন ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। আরজিকরের আরে তার মানে আরজিকরের চুরি প্রতিবাদী আরে পড়ুয়া, তার মানে চুরিটা চাকরি থাকবে, পাবে। ডাক্তারি বিরোধী পড়ুয়াদের, দলের মাধ্যমে শুনুন, সবাই জনগণ শুনুন, হিসেবে নামটা আসবে না। যেমন তাহলে শিক্ষা কালীগঞ্জের তেমন কাকুর স্বাস্থ্য, গলার কেস করে কণ্ঠস্বর ভবিষ্যৎ নষ্ট স্বীকার করতে করা আমি যাবে শেষ না। করবো, যেমন শিক্ষা তেমন স্বাস্থ্য। আজকে আরজিকরে যারা প্রতিবাদী মুখ ছিলেন জুনিয়র ডাক্তাররা, তাদেরকেও আজকে পোস্টিং এমন জায়গায় করা হয়েছে যারা বাধ্য হয়ে আদালতে যেতে হয়েছে। আজ আদালত প্রতিবাদ করলে তাদের আদালত কোনো একই সেখানেও জায়গায় থামিয়ে রাখতে দিয়েছে, হবে, এটা সেখানেও মামার বাড়ি ধাক্কা আমদা। দিয়েছে যে পোস্টিংটা কিভাবে কে হয়, প্রতিবাদ করে মেধার কত ভিত্তিতে কোটি হয় টাকা না কোটা আপনাদের বাতিল? ইচ্ছাতে হয়। না, না, অর্থাৎ প্রতিবাদ শুনুন, আরজিকরের নাম নিয়ম করলে কি আইন আন্দোলন না করে মেনে ট্রান্সফার কোনো করা কিছু যাবে না? করলে সাধারণ মানুষ হোক বা সেটা ডাক্তার হোক বা সেটা শিক্ষক হোক, তারা আদালতে ট্রান্সফার যাবে, করতে গেলেই আদালতই বলবে, তার আমি বিচার আরজিকরের করবে। আন্দোলন এবং করেছি। এটা কি ধরনের আমার আন্দোলন? বক্তব্য সেটাই যে আরজিকরের আজকে যদি আন্দোলন ন্যায্য না, হতো না, আরজিকরের তাহলে আদালতে আন্দোলনের যেতে হতো উল্টোটা। না। বেশ বেশ আরজিকরের বেশ, আন্দোলন যারা করেছে তাদেরকে উল্টো পায়ে আমি ট্রান্সফার করা সেটাই বলতে হয়েছে। চাইছি। তাহলে অন্যদের ট্রান্সফার আজ কিন্তু ঠিক আছে। শিক্ষক না, দুর্নীতি, সুপ্রিয়দা, স্বাস্থ্য দুর্নীতি, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র করলে, আরজিকরের তৃণমূল আন্দোলনের কংগ্রেস মধ্যে করলে, শেষ করতে হবে, তার শেষ করতে সঙ্গে হবে। পরিকল্পিত বেশ, করা বেশ, শেষ করতে হবে, শেষ করতে হবে। আমি জানি না এই বিতর্ক আদৌ থামবে কিনা, কিন্তু আমি এটাই বলছি, আজকে এই দুর্নীতির কারণে শিক্ষা, স্বাস্থ্য যাই বলুন, বা আজকে অগ্নিকাণ্ড শহরে কোথাও না কোথাও লুফলস আছে, কোথাও না কোথাও দুর্নীতি আছে, কোথাও না কোথাও অন্য কোনো সমীকরণ আছে। না হলে এই ধরনের বিষয় আজ সাধারণ মানুষের কাছে আসে না, যেটা বিচার চেতে যেতে হয় আদালতে। আদালত থেকেই সমস্ত কিছু ঘটছে, সমস্ত কিছু ঘটনা সামনে আসছে, তার মধ্যে সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করছে। আমরাও অপেক্ষা থাকবো সত্যি এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না, আর থাকলে কিভাবে সেই কারণের সমস্যার সমাধান হয়। আমরা দেখতে চাই যারা আজকে যোগ্য শিক্ষক, যারা আজ দিনের পর দিন রাস্তায় বসে আছেন, যারা অনশন করছেন, যারা নিজের চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন, তাদের চাকরি কীভাবে ফেরত দিতে পারে এসএসসি বা সরকার, বা পরীক্ষার মাধ্যমে হোক বা পরীক্ষার বাইরে হোক, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে, সেটাও আমাদের দেখার বিষয়। সুতরাং আমরা এটাই বলছি, শুধু রাজনীতির জন্য রাজনীতি নয়, আজকে যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আজ এক অন্ধকার ভবিষ্যতের দিকে রয়েছেন, সেখান থেকে তাদেরকে একটু হলেও আলো সামনে নিয়ে আসতে হবে। আমরাও চাই দ্রুত সমস্যা সমাধান হোক। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অন দ্য টাইম।